RENU Rehabilitation for Extraordinary Children and Neurodiverse Understanding. বিষয়টা হচ্ছে আমি বিভিন্ন সময় এইসব বাচ্চাদের চিকিৎসা করাচ্ছি দেশে এবং কিছুটা বিদেশেও, ইন্ডিয়াতে, ভেলোরে, সিএমসি ভেলোরে। তো নিউরোডাইভার্স মানে হচ্ছে এক একজন মানুষের সাইকোলজি, নিউরোলজি এক একভাবে কাজ করে। আমাদের বড়দের মধ্যে মানে স্বাভাবিক মানুষের মধ্যে অটিস্টিক মানুষ আছে, আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় বুঝতে কিছুটা পারি, যাদের সোশ্যাল অ্যাডজাস্টমেন্টে অনেক সমস্যা হয়, একাকিত্ব থাকে, মিশতে পারে না। আমরা ইউনিভার্সিটি লাইফেও দেখছি এরকম মানুষ আমাদের মধ্যে থাকে। এটা যখন একটু সিভিয়ার লেভেলে যায় সেটা অটিস্টিক বলে চিহ্নিত হয়। এটাকে বিশ্বব্যাপী এখন বলে এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অর্থাৎ পৃথিবীর সব মানুষই অটিস্টিক, একটা ঢেউয়ের মধ্যে আমরা থাকি। লেভেলটা যখন কম সেটা বোঝা যায় না, লেভেল বেশি হলে বোঝা যায়। এই জন্য এটা একটা স্পেকট্রাম। এখন এই ঢেউয়ের মধ্যে কে কোথায় অবস্থান করতেছে, আমরা যাদের নিয়ে কাজ করি এরা সবাই সিভিয়ার মানে 50% এর বেশি, এদের এমন একটা লেভেলে অবস্থান করতেছে এটা বোঝা যায় এরা স্বাভাবিক জায়গাতে নাই বা স্পেশাল বিশেষ। এই জন্য এদেরকে চিহ্নিত হয়ে যায়। এদের মধ্যে যারা মানে সিভিয়ারের মধ্যেও যারা লেস সিভিয়ার তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে ভালো করা যায়, আর যারা সিভিয়ার, মোর সিভিয়ার, তাদেরকে সোশ্যাল সেফটি নেটের আওতায় রাখতে হয়। তো আমরা দুটো কাজই করার চেষ্টা করি। সোশ্যাল সেফটি নেটের আওতায় যাতে রাখতে হয়, গভর্নমেন্টের সাথে লিংক আপ করে দেওয়ার চেষ্টা করি। আমরা গত পরশুদিনও একজনকে সমাজ সেবার মাধ্যমে রেস্কিউ করে তাকে হাসপাতালে ভর্তি করাইছি। এগুলো গভর্নমেন্টের সাথে কাজ করি আমরা। যারা গভর্নমেন্টের আওতায় যেতে পারে না তাদেরকে নিজেরা একটু সাপোর্ট দেওয়া, সোশ্যাল সেফটি নেট বলতে খাবার বা বেঁচে থাকার যে উপকরণগুলো সেগুলো তারা পায় কিনা। বড় হয়ে গেলে তো সে হয়ে গেছেই, তাকে আর কিছু করার নাই, শুধু খাবারটা দেওয়া, বাসস্থানটা দেওয়া। কিন্তু যে বাচ্চাগুলো সম্ভাবনা আছে, অর্থাৎ যারা লেস সিভিয়ার অটিস্টিক, তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসা, এরকম বাচ্চাদের দিকে আমরা এখন ফোকাসটা বেশি দেওয়ার চেষ্টা করি। সেরকম একটা বাচ্চা হচ্ছে বাবু, ওরা ওর মাও প্রতিবন্ধী, ওর মাও অটিস্টিক। তো বাবুকে আমরা সাপোর্টটা দিই কারণ ওর ব্রেনে কোনো সমস্যা নাই, ওর পায়ে, দুই পায়ে সমস্যা, ফিজিক্যাল অটিজম। এরকম অনেকে আছে যাদের ব্রেনের সমস্যা হলো, স্পেশাল কোনো পাওয়ার তাদের আছে, তাদেরকে নিয়ে কাজ করি। এখন আমরা কিছু সংক্ষেপে একটু অসুবিধার কথা বলবো, যে আমরা কি করি, কেন করি, আর কি অসুবিধা, আর আমাদের যারা সাপোর্ট দেয় তার মধ্যে আমরা কখনো কোনো জায়গা থেকে হেল্প নেই, এক্সেপ্ট জেলা পরিষদ, বাগেরহাট জেলা পরিষদ, খুলনা জেলা পরিষদ কিছু সহযোগিতা আমাদের সরকারি ভাবে করতো। কোনো ব্যক্তি পর্যায় থেকে আমরা কখনো সহযোগিতা নেইনি। শুধু গতবার একটা প্রোগ্রাম থেকে আমরা শুরু করেছি ব্যক্তি শুভানুধ্যায়ী তৈরি করতে, কারণ গভর্নমেন্টের সাপোর্ট গুলা খুব ফ্লাকচুয়েট করে, কখনো থাকে কখনো থাকে না, সেটা দিয়ে কাজ করা কঠিন। আমরা যদি ব্যক্তি শুভানুধ্যায়ী তৈরি করতে পারি 100 জন 1000 জন, এটা যদি পার্মানেন্ট হয় তাহলে সাংগঠনিক ভাবে কিছু কাজ করা সম্ভব। এইভাবে ক্যামেরায় ছবি তুলে দেখানোর মধ্যেও একটা অবিশ্বস্ততার সুযোগ আছে। এইসব ভয়ের কারণে আমরা ছবি তোলা, ভিডিও করা এসব করি নাই কখনো। কিন্তু যখন মানুষের কি কাজ করি জানতে চায় তখন একটা সংকট তৈরি হয়, মুখে বোঝানো কঠিন হয়ে যায় যে আমরা এই কাজগুলা করি। এই কারণে গত 6 মাস মানে গত প্রোগ্রামটা করার পর থেকে আমরা এদের একটু ছবি ভিডিও অনুমতি নিয়ে করি। যারা বলে যে না আমাদের ভিডিও করলে সমস্যা নাই, তাদেরকে আমরা মানে ওরা তো বাচ্চারা তো বলতে পারে না, তাদের প্যারেন্টস যখন বলে ঠিক আছে সেইটা আমরা রাখি, আর যারা বলে যে না আমরা করবো না সেটা আমরা করি না। এখানে ভিডিওতে দেখেছেন আমরা মেন্টাল পেশেন্ট একদম তৎপরভাবে চিকিৎসা দিচ্ছি, আমরা অনেকে খাবার দিচ্ছি। এগুলো এমন না যে আমরা ফটোগ্রাফি করার জন্য করছি, ফটোগ্রাফিটা জাস্ট করা হয়েছে, কেন করা হয়েছে যে আমরা কিছুটা তো দেখাইতে পাই এই জন্য। তো আমাদের শুভানুধ্যায়ী ফোরামে এখন পর্যন্ত মাত্র 6 জন লোক যুক্ত আছেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে জনাব বিদ্যুৎ সাহা, উনি পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান হিসেবে আছেন। গত প্রোগ্রামটা স্যার উপস্থিত ছিলেন না, কিন্তু স্যারের শুভকামনা সহযোগিতা ছিল। আর আমাদের সাথে আছেন ডাক্তার বাহারুল আলম, মাদকের পরিচালক আসনুর রহমান, উনি আছেন আমাদের সাথে। আমাদের কিছু বন্ধু বান্ধব আছেন, তার মধ্যে একজন হচ্ছে গোপালগঞ্জের ডিসি ছিলেন শাহিদা সুলতানা, উনি আছেন। আর একজন আছেন প্রবাসী আমার বন্ধু কামরুল ইসলাম, ও ওখানে ব্যবসা করে ইউএসএ তে। আমার পত্রিকার মালিকও মূলত আমার পত্রিকাটা ইউএস এর
নিয়মে ইউএসএ থেকে চলে। আমি জাস্ট বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত সম্পাদক। আমাদের প্রধান তিনটা অসুবিধা হচ্ছে, এক নম্বর অসুবিধা হচ্ছে মানে মানুষ যেরকম রাগ ঠাক করে বলে যে টাকা কোনো সমস্যা না, আমাদের এক নম্বর অসুবিধা আসলে ফান্ড। অর্থাৎ আমরা যখন এই কাজগুলা করতে যাই আমাদের কোনো ফিক্সড মানে ফান্ড নাই। একটা বড় সমস্যা হচ্ছে আমাদের একটা যানবাহন খুব দরকার। ফলে আমরা একটা ইজি বাইক, মানে যানবাহন বলতে এমন না যে আমরা মাইক্রো কিনবো বা বাস কিনবো, এটা না, আমরা একটা ইজি বাইকের দিকে যেতে চাচ্ছি। একটা ইজি বাইকই যথেষ্ট খুলনা শহরের মধ্যে মুভ করার জন্য, সেদিকে যাব। মাদক একটা প্রবলেম, মাদকটা দুইভাবে সমস্যা। যারা মানসিক রোগী অটিস্টিক যারা পথে পড়ে যায় এরা মাদকের প্রতি ঢুকে পড়ে, এটা একটা সমস্যা। যারা সেমি অটিস্টিক মানে বুঝে না বা কিছু বোঝে, আর একটা সমস্যা হচ্ছে সেটা খুব ভয়াবহ ডেঞ্জারাস ব্যাপার। অনেক প্যারেন্টস বা বাচ্চার গার্ডিয়ান বাচ্চাকে মাদক ব্যবহার করায় ভিক্ষা করার যে প্রবণতা, অর্থাৎ তাকে ঘুম পড়া রাখা, ইনঅ্যাক্টিভ করে রাখা। কারণ বাচ্চাটা যে পরিমাণ উৎপাত করে ওটা সহ্য করা কঠিন। তখন তাকে নিয়ে ভিক্ষা করতে তারা বাধ্য হয়, তাদের তো দই দিয়ে লাভ নাই। কারণ এরকম একটা বাচ্চার পিছনে যে খরচ আর যে দুজন ব্যক্তি এরকম একটা বাচ্চার পিছনে লাগে, কমপক্ষে দুজন ব্যক্তি, একজন তো 24 আওয়ার্স সাপোর্ট দিতে পারে, তাহলে একজনের অল্টারনেটিভ আসবে। এটা হচ্ছে যে এই রেনু নামে আমরা একটা অটিজম সেন্টার এবং মানসিক হাসপাতালের দিকে যেতে চাই। বাংলাদেশে আসলে মানসিক হাসপাতাল যেটা আছে পাবনাতে, সেটার অবস্থা খুবই বাজে। আমি ওখানে রোগী নিয়ে গেছি, বিভিন্ন ভাবে অসুবিধা। সেইটা তো আসলে কাউকে দোষ নিয়ে লাভ নাই। এই যে পারুন, আমি একজনকে আমি চিকিৎসা করেছি, যে ব্যয় সেখানে হয় 1000 থেকে 2000 টাকা দিনে, সেই ব্যয়ের অনুপাতে সার্ভিস তারা দিতে সক্ষম না। তো আমাদের একটা প্ল্যান হচ্ছে যে আমরা একটা অটিজম সেন্টার এবং মানসিক হাসপাতালের দিকে যাবো এই নামে। এই মুহূর্তে আমরা খুলনা শহরে মাসে অন্তত 5 জন করে এরকম বাচ্চাকে ডোর টু ডোর সার্ভিসটা দিতে চাই। এই ধরনের প্রোগ্রাম শুধুমাত্র আমরা করতে পারি ফান্ড রেজ করা বা পরস্পর শেয়ার করার জন্য, এই কাজটা করতে সচেতনতার জন্য। আসসালামু আলাইকুম। আজকে হলক নিউজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শিশুদের জন্য করণীয় নির্ধারণ সম্পর্কিত শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছেন আয়োজক বৃন্দের পক্ষে, আর পানি নম্বরের খুলনা অঞ্চলের প্রধান প্রকৌশলী, মাদক দ্রব্য অধিদপ্তরের পরিচালক সহ আরো বিশিষ্ট সমাজসেবী এবং ভারতায় উপস্থিত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অটিস্টিক এই শব্দটা এটা আমরা সাধারণত শিশুদের নিয়ে চিন্তা করি যে অটিজম, ডাউন সিনড্রোম বা শারীরিক ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা জন্মগ্রহণ করে। আমাদের ভূমিষ্ঠ প্রকৃতি মানুষেরই সুস্থ ও বেঁচে থাকার অধিকার রয়েছে। এটা নিয়ে চিন্তা ভাবনা এবং অনেক কাজ হচ্ছে বর্তমানে। এই সংগঠনটি রেলু আমাদের সংগঠনটি এরা প্রাথমিক পর্যায়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। নর্মালি শিশু, একসময় শিশু পরিণত বয়সে পরিণত হয়, তার দুটি বিষয়ে মূলত একটা চিকিৎসা আর একটা বেঁচে থাকার যে অবলম্বন, এনারা আমার মনে হয় দুটো বিষয় নিয়ে চিন্তা করছেন এবং চিকিৎসার সহায়তা দিচ্ছেন সর্ব পরিষদে। পাশাপাশি যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য বন্দোবস্ত বিষয় তারা হেল্প করছেন। একসময় আমি আশা করি তাদের সুবাদায়ী ডোনার সংখ্যা বৃদ্ধি পাবে। এটি ভোগ করে একাধিকবার এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে পরিস্থিতি লাভ করবে এবং যারা ডোনার আছে তাদের সহযোগিতা একসময় যে কর্মপরিধি বৃদ্ধি পাবে, এই শুভ কামনা করছি। আর আপনারা যে সমস্যার কথা বললেন, এগুলো আসলে সমাজে যারা সমাজসেবী, ব্যবসায়ী, এই ধরনের লোকের দরকার আছে। আমরা সার্ভিস করি, অল্প কিছু আমরা আমরা কিছু ডোনার সংগ্রহ করে দিতে পারবো আর কি, চেষ্টা করবো আমরা। আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হইলাম। এই সংগঠনের অ্যাক্টিভিটি ধীরে ধীরে উত্তর বৃদ্ধি পায় এবং ছড়িয়ে পড়ুক, তাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ করছি।
আর একজন শুভনুধ্যায়ী, ওনার নাম হচ্ছে রতন কুমার দাস, পুস্তক ব্যবসায়ী খুলনা শহরের উনি পুস্তক ব্যবসায়ী সমিতির পরিচালক ছিলেন। খুলনা শহরের পুরনো বইয়ের দোকানগুলোর মধ্যে ওনার লাইব্রেরি অন্যতম। তো উনি আমাদের সাথে আছেন, সব চোখে চোখে আছেন আর কি। এখন আমাদের বিদ্যুৎ স্যারের কথা আমরা শুনি। আমরা যে দীর্ঘদিন একটা ইনফর্মাল ওয়েতে কাজ করে আসছি, এখন আমরা যদি একটা ফর্মাল ওয়েতে কাজ করতে চাই, তার জন্য আমাদের একটা গাইডলাইন দরকার। ওই গাইডলাইনটা স্যার আপনি যদি একটু দিতে আমাদের জন্য উপকার হয়। ধন্যবাদ। দিব্যেন্দু দীপ, ওনার সাথে উনি যখন আমার অফিসে আসেন তখন ওনার সাথে কথা বলি। তো উনি আমাকে এই বিষয়গুলো নিয়ে আগেও বলেছিলেন, কিন্তু ঠিক না আসলে হয়তো এটা অনুধাবন করতে পারতাম না। আমার কাছে আসলে পরামর্শ চাইছে, কিন্তু আমি কীভাবে দিব আমি বুঝতেছি না। তো আমার একটু অভিজ্ঞতা কথা, আমি যখন স্কুলে পড়ি, স্কুল থেকে কেবল কলেজে যাচ্ছি, এই স্টেজে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা সংগঠন তৈরি করি। সেই সংগঠনটার নাম ছিল মোচা, এবং এটা এখনো নামে আছে, বাস্তবে আমরা কেউই নাই। আমার বন্ধু বান্ধবের বেশিরভাগই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় চলে গেছে। আমিও ওই আমার বাড়ি, এটা মেনলি ছিল আমার বাড়ি কুষ্টিয়া অঞ্চলের জন্য। এখানে আমাদের কাজটা ছিল কি, আমার কনসেপ্টটা মাথায় আসলো, ওইটার সাথে আমি একটু লিঙ্ক করতে চাই। সেটা হচ্ছে, আমরা স্কুল কলেজের, বিশেষ করে স্কুলের যারা মেধাবী এবং গরিব, যারা টাকা পয়সার জন্য লেখাপড়ার সমস্যা, তাদেরকে হেল্প করার জন্য, আমরা কিন্তু তখন স্টুডেন্ট, হেল্প করা যায় কিভাবে, এইটা নিয়ে আমরা একটু কাজ করছি। আমাদেরও পৃষ্ঠপোষক ছিল, আমাদের উপদেষ্টা ছিল, আমাদের টিচার ছিল যারা আমাদেরকে উপদেশ দিত এইভাবে করো। এবং সেটা ছিল অনেকটা এরকম যে, সমাজে আসলে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু যে দান করে তা না, তারা যে সবসময় হেল্প করে তা না। এটার জন্য একটা আলাদা মানসিকতা প্রয়োজন। কারণ এই কাজ আমি নিজেও করছি, তখন দেখছি যে আমার শিক্ষক, সে বলতো যে তুমি মাসে একটা সময় আসে আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যাবো। আমি কিন্তু বলতেছি অনেক আগের কথা, 82 সালের কথা, 82 সালের কথা, 100 টাকার দাম ছিল। বলে তুমি আসে নিয়ে যাবার টাকাটা। এই তাদের সাজেশন নিয়ে আমরা আরেকজন এইভাবে আমাদের শুভাকাঙ্ক্ষী বাড়াতে থাকি, এবং এক পর্যায়ে দেখা যায় যে মোটামুটি আমরা কিছু কিছু বাচ্চাদের, ছেলেদের, স্টুডেন্টদের আমরা হেল্প করার মতো অবস্থায় পৌঁছাই গেছি। এবং আমরা যেটা করতাম, যে ছাত্র ছাত্রীদের আমরা স্কলারশিপগুলো মানে যতটুকু পারতাম আমাদের সামর্থ্য মতো, যেটা দিতাম সেটা হচ্ছে আবার টিচারদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করতাম খুবই কনফিডেন্সিয়ালি যে প্রকৃত নিডি কারা, তাদেরকে। তো এখানে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে কার দরকার এটা আইডেন্টিফাই করার দরকার না, কারণ প্রত্যেকেরই দরকার। কারা করবে এই হেল্পটার পিছনে একটা হেল্প দরকার। সমাজের অনেক বিত্তবান লোক আছে, তারা অনেক হেল্প করে, এর বাইরেও যাদের টাকা পয়সা কম আছে তারাও করে। এই জন্য আমাদের দরকার একটু মানসিকতা চেঞ্জ করা, এবং সমাজের যেসব মানুষের সফট কর্নার আছে মানুষের প্রতি, আমাদের কিন্তু ওই যে প্রতি বছর বন্যা হয়, ঝড় হয়, এই অঞ্চলটা তো খুবই দুর্যোগ প্রবণ, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চল। তো এখানে মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা করে না যে তা না, বিভিন্নভাবে করে, সরকারিভাবে, বেসরকারিভাবে, সবভাবেই হয়। আমরা যদি অন্তত, এটা আমার ব্যক্তিগত, আমি যেভাবে আমার বন্ধু বান্ধব নিয়ে যেভাবে আমরা এই গরিব বাচ্চাদেরকে হেল্প করছি, আমার মনে হয় অনেক, এখন যুগ পরিবর্তন হয়েছে, এখন আমরা ফেসবুক ইউজ করতে পারি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজ করতে পারি। এগুলো করেও আমাদের উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা ওই গ্রুপে বলতে পারি, তাহলে আমরা কিছু হেল্প, মনে হয় সমাজ থেকে যারা প্রকৃত মানে সহযোগিতার হাত বাড়ায় সব সময়, দেখা যাচ্ছে এটা হয়তো খবর জানেই না কেউ। ইভেন সত্যি কথা বলতে কি, এরকম একটা সংগঠন বা এরকম একটা পত্রিকা এই ধরনের কাজ আবার করে, এটা তো আমিই জানতাম। তো উনি যদি আমার কাছে না যেত,
আমি হয়তো জানতামই না। আমরা দেখি সমাজে, কিন্তু আমরা সবাই জানি এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা বা মানুষ আছে, এটা সবাই আমরা জানি, কিন্তু এদের পিছনে যে দাঁড়ানো দরকার, এদের সাথে যে আমাদের একটু সহানুভূতি বা আমরা যেভাবে চলি তাদের সাথেও ওইভাবে একটু মানে চলা উচিত, এই চিন্তাভাবনা কিন্তু আমাদের মধ্যে আগে তৈরি করতে হবে। এবং এটা যেহেতু আমরা যখন এই কাজগুলো করছি তখন হচ্ছে আমার কাজটা একটু অন্যরকম ছিল, বাট আমরা যেটা করছি তখন কিন্তু এইসব সামাজিক মাধ্যম এইগুলো ছিলই না। আমরা স্কুলে যখন পড়তাম এই বাইসাইকেলটা নিয়ে যাইতাম একদম মানুষের দুয়ারে দুয়ারে। অনেকে কিন্তু সন্দেহ করছে, খারাপ ব্যবহারও করছে, তারপরে কিন্তু আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আমরা কিন্তু সেই সংগঠনটার নাম এখনো আছে, মানে সেই, কিন্তু আমরা যেহেতু দূর দূরান্তে চলে যাওয়ার কারণে কর্মকাণ্ডগুলো সেইভাবে আমরা হ্যান্ডওভার করতে পারি। কেউ এগুলো তো অনেকটা এরকম যে নিজের খায় বনের মোষ তাড়ানো, এই কাজ কে করবে? এই কাজ করার লোকের সংখ্যা খুবই কম। এই জন্যে আমাদের আগে কিছু লোক বের করতে হবে যারা এই ধরনের কাজ করতে মানে আছে, সমাজে সব ধরনের লোক আছে, ইন্টারেস্ট ফিল করে এই ধরনের লোক। এবং আমাদের এখন যে টেকনোলজি এটা ইউজ করে এবং এই ডিজিটাইজেশন এই যুগে আমরা এই সব মাধ্যমগুলো ব্যবহার করেও এটাকে আমরা মনে হয় করতে পারি। ইউজ করে আমরা গ্রুপ করে যেভাবে হেল্প করে সেটা মানুষ বুদ্ধি দিয়েও করতে পারে, ফিনান্সিয়ালিও করতে পারে, বিভিন্নভাবেই করা যায়। সহযোগিতা বিভিন্ন ধাপ আছে। যেমন সরকারি একটা সংস্থা অনেক সময় টাকা দিয়ে করতে পারে না, কিন্তু যেমন এই যে সমাজসেবা অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারপরে আমার যেটা হসপিটাল আছে গভর্নমেন্টের, এইগুলা যদি কোনো সংগঠন এটা একত্রিত হয়ে এটা কাজ করে, এই মানুষগুলাকে সহযোগিতার জন্য হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া, বা একটা অফিসে যদি সমাজসেবা অধিদপ্তর আছে তাদের যদি কোনো হেল্প করার সুযোগ থাকে করলো, এইভাবেও করা যায়। সবাই যে টাকা পয়সা দিয়ে করবে তা না, বিভিন্নভাবে করা যায়। এই জন্য প্রথম দরকার সেরকম একটা আমাদের জনশক্তি, মানুষ। আমরা যদি সঠিক মানুষটা নির্বাচন করে আমরা এই কাজগুলো একত্রিতভাবে করতে পারি, আমার মনে হয় এটা অনেক দূর আগায় নিয়ে যাওয়া সম্ভব। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, সবার প্রতি আমার শুভকামনা থাকলো। এবং আমি যদি এরকম কোনো মাধ্যম থাকে, ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে আমি এখানে সংযুক্ত থাকার চেষ্টা করি। ধন্যবাদ সবাই। অনেকে অটিজম স্কুলগুলো বা যারা কাজ করে তারা মনে করে যে একটা বেশি সংগঠন হইলে হয়তো তাদের জন্য সেটা খারাপ। কেন খারাপ মনে করে আমি জানি না। একটা বেশি সংগঠন যদি এরকম হয় আমাদের কাছে তো ভালো লাগবে যে আরো দুটো বাচ্চা সেবা পাচ্ছে। কিন্তু কোনো স্কুল বা এরকম যারা কাজ করে তারা অনেকে কম্পিটিটর মনে করে, কিন্তু কম্পিটিশন তো সেখানে থাকে যেখানে গেইন করার কিছু আছে। তো সবকিছু মিলে যেটা হয়েছে যে আমি কাজ করি, হার্টেলি কাজ করি, আর এত মনোযোগ দিয়ে কাজ করার একটা কারণ আছে। আমার ফ্যামিলিতে আসলে সবাই অটিস্টিক, মানে আমি সবচেয়ে কম মানসিক সমস্যায় আক্রান্ত বলে আমি কাজ করি সবাই মিলে। মানে আমার পরিবারে আমার মানে এটা বলার একটা কারণ হচ্ছে যে আই হ্যাভ সাম মোটিভেশন ফ্রম মাই ফ্যামিলি। মানে আমার মা মেন্টালি অসুবিধা আছে, আমার ছোট ভাইয়ের আসছে, ইন মাই ম্যাটারনাল জেনেটিক্স মানে দেয়ার আর সাম প্রবলেমস। বলে আমরা যদি 2-3-4 বছরের মধ্যে বাচ্চাগুলাকে আমাদের অবজারভেশনের মধ্যে নিয়ে আসতে পারি এবং বাংলাদেশি ডাক্তারদের দিয়ে এতটুকু অন্তত বুঝতে পারি যে এই বাচ্চাটার ওই সম্ভাবনাটা আছে, ওর জেনেটিক্যাল যে মিউটেশনের কারণে এই সমস্যাটা হইতেছে, ওকে যদি ওই থেরাপি, স্টেম সেল থেরাপি এবং যে জেনেটিক থেরাপি আছে ওটা দিয়ে চেষ্টা করা হয় তাহলে সুস্থ হয়ে যায়। তো আমরা যদি 5টা বাচ্চাকে নিয়ে কোনো একটা দেশে এরকম যে একটা এক্সাম্পল তৈরি করতে পারি যে এদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারছি, তাহলে ইট উইল ক্রিয়েট সাম এক্সাম্পল টু দ্য পিপল হু হ্যাভ অ্যাবিলিটি, মানে যারা নিজেরাই এটা বের করতে পারে অনেকে। তো আমার রিকোয়েস্ট হইতেছে যে বাংলাদেশ সবার দেশ, এইখানে আমাদের সবাইকে ধরে রাখাটা খুব জরুরি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে। তো মাদকের সাথে অটিজমের একটা বিশাল রিলেশন আছে, মাদকাসক্তদের মধ্যে অটিস্টিক মানুষ আছে, তাদেরকে কিভাবে কি করা যায় এদের নিয়ে এগুলো একটু আশঙ্কা বলুন। তারপরে আমাদের দাদা পুস্তক ব্যবসায়ী উনি আসছে, আমাদের একটা সুবিধা হয়েছে, সচেতনতামূলক একটা অটিজম নিয়ে বই বের করবো, দাদা সেটা প্রকাশ করে দিতে পারে কিনা, কিছু আর্টিকেল, কিছু কেস স্টাডি দিয়ে সেটা একটু দাদা বলবেন। আসলে প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে ফলোআপ নিউজ এবং সম্পাদক দেবেন্দ্র দীপ
এতক্ষণ তার বক্তব্য শুনলাম আমি মনোযোগ দিয়ে। এর মধ্যে অনেকগুলি শিক্ষণীয় আছে। সমাজের সব গলিতে গলিতে ঘুরে একটি অটিস্টিক ছেলেমেয়েরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, এটা খুবই একটা ডেডিকেশনের ব্যাপার। এটাও জানতে পারলাম তার ফ্যামিলি তো এই জাতীয় আছে, সেখান থেকে হয়তো ইনহেরেন্টলি সে এই কাজগুলি উদ্যোগ নিছে। তাহলে সেই সমবেতি মানে এমপ্যাথি সিম্প্যাথি সবই আছে তার মাধ্যমে কাজগুলি এত জটিল এবং কষ্টকর কাজগুলি সে করতেছে। আমি অত্যন্ত অভিভূত তার এই বক্তব্যগুলি শুনে। আমি কথা বেশি বাড়াবো না, আমার দিকটা তার কাছ থেকে যেটা জানতে পারলাম, আমাদেরও কিছু স্টাডি আছে যে আপনারা জানেন যে আজকে বাংলাদেশে সারা বিশ্বে এই মাদকের একটা সমস্যা আছে, অন্যতম সমস্যা। এবং এই প্রযুক্তির সহায়তায় এবং বৈশ্বিক ইয়াতে এবং আমরা জিওগ্রাফিক্যাল লোকেশনে যেখানে আছি বাংলাদেশ, এইসব কতগুলি ফ্যাক্টরের কারণে বাংলাদেশ আজ মাদক বেশ বেড়ে যাচ্ছে। যুব সমাজ আজকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা মাদক ব্যবসায়ী তারা আইন শৃঙ্খলা মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির চোখকে ফাঁকি দেওয়ার জন্য তারা এমন কোনো কাজ নেই যেগুলি করে। এই জন্য তারা দেখা গেছে প্রতিবন্ধী, এমনকি হিজড়া বা অসুস্থ বিভিন্ন ধরনের লোক তাদেরকে ব্যবহার করে মাদক পাচার করে থাকে। মাদক পাচার করতে গিয়ে দেখা গেছে তারাও মাদকাসক্ত হয়ে যায়। যারা এই প্রতিবন্ধী যদি সে মাদক পাচার করে বা তার সে ক্যারিয়ার হিসেবে কাজ করে, তাহলে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ বা র্যাব, বিজিবি এইসব তাদেরকে বেশি খেয়াল করে না বা ওদের একটু মার্সি দেয়। সেই সুযোগটা নেই, দেখা গেছে পিছনে যারা মাদক ব্যবসা করে তারা বেশ লাভবান হয়। তাই আমি মনে করি এই বিষয়গুলি আমরা দৃষ্টিতে নিয়েছি। আপনারা জানেন যে খুলনা ডিভিশনে মোট আমাদের 17টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে। এর মধ্যে খুলনাতে আছে 10টি আর খুলনার বাইরে আছে আরো 7টি। আমি বলতে চাচ্ছি যে যারা অটিস্টিক এবং মাদকাসক্ত আছে তাদেরকে আমরা হেল্প করতে পারি, যে আমাদের সরকারি এবং সরকারি নিরাময় কেন্দ্রে এখন ডাক্তার নাই, এটা আপডাউন অবস্থা আছে, কিন্তু বেসরকারি যে 10টা আছে সেখানে আমরা এদেরকে ট্রিটমেন্ট দিতে পারি। তাহলে আমার মনে করি অনেকটাই হেল্প হবে। এখানে তার ভিডিও ক্লিপে দেখাইছেন যে সমাজ দপ্তর, পুলিশ বা জেলা প্রশাসন যে 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 হাত আছে, আমাদের মাননীয় স্যারও কিছু কথা বলছেন, অর্থাৎ টাকা দিয়ে যে সব হবে এমন, কেউ বুদ্ধি দিতে পারে, কেউ তার প্রাতিষ্ঠানিক একটা বিষয়কে কাজে লাগাতে পারে, কেউ আর্থিকভাবে সাপোর্ট দিতে পারে। আমি মনে করি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অটিস্টিকদের যারা এই অটিস্টিক বা প্রতিবন্ধী যারা এই মাদকাসক্ত হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ট্রিটমেন্টের আওতায় আনতে পারি যদি তারা যথাযথভাবে আমাদেরকে অবহিত করে। আমরাও নিয়ে যেতে পারি, আমাদের গাড়ি আছে বা আমরা ইনফর্ম করলে আমরা সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। তাই আমি আর কথা বাড়তেছি না, যে আমাদের তারাবিন আমাদের সময় হয়ে যাচ্ছে। তো আজকের যে আয়োজনটা অত্যন্ত সুন্দর, যদিও লোক সংখ্যা তেমন একটা আসে নাই, তবে এখানে না আসলে এই বিষয়টা ভালোভাবে জানতে পারতাম না। অটিস্টিক যে একটা কঠিন একটা সমস্যা এবং আমাদের অত্যন্ত মানবিক না হলে এই কাজগুলি করা যায় না। যার ফ্যামিলিতে এই অটিস্টিক আছে তারাই বুঝতে পারে বিষয়টা। তো আমি আশা করি এই বিষয়টি আমরা যেখানে উপস্থিত আছি সবারই দায়বদ্ধতার বিষয় আছে। আমি জানতে পারলাম, আমরাও যতটুকু পারি অফিস থেকে আমরা অফিসিয়ালি এই বিষয়গুলো আমরা সাপোর্ট দিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতি বছরই অন্তত একটা করে এইসব বিষয় নিয়ে আর কি রিসার্চ করে। তো এইটা নতুন একটা বিষয়, সেটা দেখা গেছে বাংলাদেশের ৬৪টা জেলায় বা বিশেষ করে ঢাকা সিটিতে এই অলিগলিতে অনেকগুলি আছে। আপনারা দেখবেন যে কত শিশুরা অনেকেই ডান্ডি নামক একটা মাদক সেবন করে, তারা যারা বাপ মা নাই ওই সব ছেলেমেয়েরা পথে ঘাটে বসে তারা এই কাজগুলি করে। তো এই বিষয়গুলো নতুনভাবে যদি আমরা একটা জরিপের মতো করে সারা বাংলাদেশে এবং তাদের কী করা যায় সেটা আমরা উদ্যোগ নিতে পারি, তাহলে আমি এটা আমি আমার হেডকোয়ার্টারে জানাতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি তখন একটা প্রপোজাল তৈরি করে আপনাকে দিব যে এদের সাথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠিক এই পার্টটা নিয়ে, মাদক অ্যান্ড অটিজম, এটা নিয়ে কাজ করতে পারে। ফলে আমাদের যে বক্তব্যগুলো আসছে বুলবুল স্যার এবং রবিউল আলম স্যার, আসল ভাই দাদা আছেন, ফলে আমাদের কাজ আমাদের হয়ে গেছে।
চারজন মানে একটা অনুষ্ঠান থেকে চারজন স্টেক হোল্ডার তৈরি হওয়া, সংগঠন থেকে তৈরি হওয়া বিশাল ব্যাপার। আর যারা সামনে আসছে অভিনন্দন যোদ্ধার আমার ইউনিভার্সিটির বন্ধু প্রতিম ছোট ভাই, উদ্যোক্তা, অনেক বড় উদ্যোক্তা। আপনারা জানেন কিনা যে জাহাজে যে অ্যাপসটা দেওয়া হয়, বাংলাদেশের একটা জাহাজি নামে অ্যাপস আছে, জাহাজ লোকেটর, আরো কিছু কিছু জাহাজ সংক্রান্ত সব বুঝায়। অভিনন্দন এবং তার এক বন্ধু দুজনেই উদ্যোক্তা, বিদেশে একটা স্টার্টআপ বানালো তারা পেয়েছিল। প্লাস আরো ধরনের সামাজিক উদ্যোক্তাদের আছে ভালো ভালো, এই ধরনের কাজের সাথেও তারা খুব মানবিকভাবে যুক্ত। ইমেল খুলনা ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট, তাদের বিজনেস উদ্যোগ আছে, নিজস্ব বাণিজ্যিক উদ্যোগ আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্টুডেন্ট। অর্পিতা খুলনা ইউনিভার্সিটির চারুকলা তারও কিছু উদ্যোগ আছে। মানে আমি বিশ্বাস করি যে আজকে যে ঘটনা আসছে এটা আমার জন্য যথেষ্ট। উই আর ব্লেসড বাই দেম। এখন আমি দাদার কাছে একটু শুনি, তারপরে আমরা ব্যাকআপ করি। ধন্যবাদ। আজকের এই প্রভাব নিউজের পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বিশেষ শিশুদের জন্য করণীয় নির্ধারণ শীর্ষক আলোচনা। এই আলোচনা আমাদের প্রভাব নিউজের দাদা সম্পাদক দীপ দাদা, যিনি আমি একজন লেখক হিসাবে চিনি, গবেষক হিসাবে চিনি, এবং আজকে তিনি যে সাংবাদিকতার পেশার বিশেষ শিশুটিকে নিয়ে যে কাজ করছে এবং আরো অনেক চ্যালেঞ্জিং কাজ নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। আমি সকল কাজের শুভকামনা জানাই এবং আজকের এখানে সম্মানিত অতিথিবর্গ, বিজ্ঞ আলোচক যে সুন্দর আলোচনা উপস্থাপন করলেন, আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ। এবং যারা সুবিধা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন এবং প্রভাব নিউজের পাশে যারা আছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি আজকের এই প্রভাব নিউজের যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে তারও শুভকামনা, শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং এই যাত্রা অব্যাহত থাকবে। আমরা পাশে থাকবো এবং যে কোনো সার্বিক সহযোগিতা বা প্রকাশনা জগতে কোনো সহযোগিতা আমি পাশে থাকবো। আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি ব্যক্ত করলাম এবং আবারও শুভকামনা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। সমস্যাটা জানলাম। আমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ছিলাম, আড়াই মাস করতে পারিনি, এখন নতুন করে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে গেছি। কারো যদি আমাদের জন্য আর কোনো অ্যাডভাইস থাকে বলতে পারেন। আমাদের শেষ কথা হচ্ছে যে এই মানুষগুলোকে মূলধারার মধ্যে যাদেরকে রাখা যায় রাখতে হবে, আর যাদেরকে মূলধারার মধ্যে রাখা সম্ভব না তাদেরকে সেফটি নেটের আওতায় আনা, খাবার, চিকিৎসা, বাসস্থান দেওয়া। আর যাদেরকে কাজের মধ্যে আনা সম্ভব কাজের মধ্যে আনা, বাবুকে শিক্ষা দেওয়া সম্ভব শিক্ষা দেওয়া। তো আমরা সবার জন্য শুভকামনা, ভালোবাসা ব্যক্ত করে এবং যারা আজকে সুযোগ্য অতিথি আসছেন, হ্যাঁ বলো, গাড়ি আচ্ছা, ওদের একটা চাহিদা হচ্ছে বাবু স্কুলে যেতে চায়, ওর একটা মানে চালায় স্কুলে যেতে পারে, স্কুলের সাথে কথা হয়েছে এবং ওটা হুইল চেয়ার লাগবে যারা চালায় স্কুলে যেতে পারে। অর্থাৎ আমরা যারা কম দায়িত্ব পালন করি দেশের পরিচালনার ক্ষেত্রে, আমরা মূলত পরিচালনা করি না, আমরা মূলত কাজ করি। তো যারা পরিচালনা করে দেশ রাজনৈতিক ভাবে বা অন্যান্য ভাবে, তাদের প্রতি রিকোয়েস্ট করতেছে যে মানে ওই আগের কথাটাই, মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। কিভাবে মানবিক বাংলাদেশ হবে সেটা আমরা জানি না, আমাদের চাহিদাটা হইতেছে মানবিক বাংলাদেশ, আমরা সেই ওয়েটা জানি না কিভাবে হবে। সেই ওয়ে যারা বিশেষজ্ঞ, বিজ্ঞ, জ্ঞানী তারা জানে। ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবারকে ভাগ নিয়ে চলার একটা দেশ যেন হয়, এই জন্য আমি আমার
প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতেছি। আমরা কাজ করে যাব, আমার আশাবাদ আশঙ্কা দুটোই ব্যক্ত করে আমি আমার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আবারও অসংখ্য কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বাবুর যে স্কুলে যাওয়ার জন্য একটা মুভিং হুইল চেয়ারের চাহিদা, সেটা শহীদুল আলম স্যার বলেছেন উনি দিবেন। স্যার আপনাকে ধন্যবাদ। আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ধন্যবাদ।